ধুমলিগড় নামক এক রাজ্যে বাস করে হরিশ্চন্দ্র নামক এক রাজামশাই। তার বিশাল রাজপ্রাসাদে রাজামশাই তার একমাত্র রানী ভানুমতির সঙ্গে নিজের সংসার জীবন পালন করেন। রানী, রানী, আগে রাজামশাই, আমার যে পিঠে পুলি খেতে ভালো লাগে তা কি তুমি ভুলে গেছো? একদম না রাজামশাই, আমি আপনার জন্যই পিঠে পুলির আয়োজন করছি, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। বেশ বেশ। এই বলে রানীমা চলে গেলেন। অন্যদিকে রাজার একমাত্র মন্ত্রী রাজামশাইকে এসে বললেন, রাজামশাই, রাজামশাই, বলো মন্ত্রী, কি খবর নিয়ে এসেছো? আসলে রাজামশাই, রাজ্যের উত্তর দিকে এতই জঙ্গল হয়েছে যে বড্ড মশার উপদ্রব বেড়ে চলেছে। গ্রামবাসীদের অনেকের মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়ার দেখা মিলছে। সে কি? না না, এ হতে দেওয়া চলে না। তুমি এখন ওই জঙ্গল সাফ করার ব্যবস্থা করো। যথা আজ্ঞা রাজামশাই। তারপর রাজামশাইয়ের কথায় মন্ত্রী রাজ্যের উত্তর দিকের সব জঙ্গল সাফ করে দিল। অর্থাৎ জঙ্গলের সব গাছ সে কেটে দিল। পরের দিন রাজামশাই, আপনার আদেশ অনুসারে জঙ্গলের সব গাছ লোক দিয়ে কেটে আমি সাফ করে দিয়েছি। কি? এ কি কথা? আমার আদেশ অনুসারে মানে? আমি তোমাকে কখন বলেছি জঙ্গলের গাছ কেটে সাফ করে দাও? কালকে তো আপনিই বললেন। ওরে হতভাগা, আমি বলেছিলাম মশার উপদ্রবের জন্য জঙ্গলটা সাফ করতে, জঙ্গলের গাছ কেটে সাফ করতে বলিনি। হায় রে কপাল, এখন আমি কি করি? ক্ষমা করুন রাজামশাই, এবারের মতো ক্ষমা করে দিন। আর কোনোদিন এরকম ভুল আমার হবে না। ক্ষমা করে দিন দয়া করে। এখনই আমি তোমাকে এই রাজ্য বহির্ভূত করব। এরকম মন্ত্রী কোনো দরকার নেই আমার। ক্ষমা করুন, ক্ষমা করুন। তোমার কোনো ক্ষমা নেই। আমার প্রজারা ওই জঙ্গলের কাঠ কেটে মধু সংগ্রহ করে, তার থেকে জীবিকা নির্বাহ করে, আর তুমি কিনা পুরো জঙ্গল কেটে সাফ করে দিলে? না 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 না, এখনই একে বিদায় করো আমার চোখের সামনে থেকে। তারপর রাজামশাইয়ের ক্রোধ ও হুঙ্কার শুনে মন্ত্রী নিজে থেকে রাজ্য ত্যাগ করল। ঠিক পরবর্তী সময়ে রাজামশাই তার ঘরের মধ্য দিয়ে পায়চারি করছেন। এমন সময় রানীমা বললেন, রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা সুরাহা হয়ে যাবে। তাছাড়া তাছাড়া কি রানী, বলো আমাকে। না, আপনি আবার রাগ করবেন মিছিমিছি। আহা, তোমার কথাতে কি কোনোদিন আমি রাগ করেছি? দেখুন রাজামশাই, আমি তো বলেছিলাম আমার একমাত্র ভাই নিখিলেশকে আপনি আপনার রাজসভার মন্ত্রী বানিয়ে নিন। ও খুব দায়িত্ববান ছেলে এবং আপনার যথাযথ মানও রাখবে। না না, এভাবে কোনো পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে আমি মন্ত্রীর আসনে বসাতে পারবো না। না। আচ্ছা বেশ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এখন এত চিন্তা করবেন না। দেখুন আমি আপনার জন্য কত পিঠে পুলি বানিয়ে এনেছি। বাহ, আসলেই তো, দেখেই মনটা ভরে উঠলো। তারপর রাজামশাই তার রানীমার দেওয়া পিঠেগুলো খেয়ে অনেক বাহবা দিলেন এবং সেদিন রাত্রের মতো রাজামশাই ঘুমিয়ে পড়লেন। ওদিকে এই রাজার এত বড় সাহস, আমাকে আমাকেই কিনা রাজ্য থেকে বহির্ভূত করে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু কি করা যায়? কোথায় স্বপ্ন দেখতাম রাজামশাইয়ের প্রিয় ও বিশ্বস্ত মন্ত্রী হয়ে উঠব আর ওই মুকুটটা আদায় করব। কতদিনের স্বপ্ন আমার, কিন্তু কিছুই হলো না। ওদিকে রানীমা ভাবে, উফ, রাজামশাইকে যতই ভালো ভালো খাবার খাওয়াই না কেন, কিছুতেই তার মন আমি জয় করতে পারি না। আমার কতদিনের স্বপ্ন রাজার মাথার ওই মুকুটটা আমার হাতে আসবে। কত দামি দামি হীরা, মুক্তা, স্বর্ণ, চুনি, পান্না, পাথর সেখানে।
এই স্বপ্নটা আমাকে সত্যি করতেই হবে, কিন্তু কি করে? কিন্তু কি করে রাজামশাইয়ের মুকুটটা চুরি করব? রানীমা ও ওদিকে মন্ত্রী দুজন এই কিভাবে রাজার মুকুটটা চুরি করবে সেটা ভাবতে থাকে। একদিন রানীমা রাজ্যের বাইরে যায় বিশেষ একটা দরকারি কাজে। সেখানে দেখে মন্ত্রী মশাই একটা গাছের তলায় বসে আছেন। আরে মন্ত্রী মশাই, আপনি এখানে? রানীমা, রানীমা গো! এই বলে দৌড়ে এসে মন্ত্রী মশাই রানীমার পা জড়িয়ে ধরেন। আচ্ছা, ছাড়ুন ছাড়ুন। রানীমা তখন মনে মনে ভাবলেন, এখন মন্ত্রী মশাই অসহায়, ওনাকে যদি বলি আমার কাজটা করে দিতে, তাহলে আশা করি কিছু মোহরের বিনিময়ে উনি। কি ভাবছেন রানীমা? শুনুন, আমি আপনাকে কিছু মোহর দেব, তবে আপনাকে একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন রানীমা, কি কাজ? রাজার মাথার মুকুট আমার চাই। যে করে হোক রাতের বেলা যখন রাজামশাই ঘুমাবেন, তখন ওই মুকুটটা চুরি করতে হবে আপনাকে, আর তারপর আমার হাতে তুলে দিতে হবে। তবে এ কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। মন্ত্রী মনে মনে ভাবে, আরে এ যে মেঘ না চাইতেই জল। আচ্ছা বেশ রানীমা। রাতের বেলা পাহারাদারদের সরিয়ে আমি আপনাকে প্রবেশের ব্যবস্থা করে দেব। এখন আমি চলি। রানীমা ও মন্ত্রীর এই সব কথোপকথন শুনল একটি কাকাতুয়া পাখি। আচ্ছা, এই ব্যাপার, তবে তো রাজা মশাইয়ের খুব বিপদ। না না, আমাকে কিছু একটা করতেই হবে। সেদিন রাত্রেবেলা রাজা যখন ঘুমোচ্ছেন, ঠিক তখন ওই কাকাতুয়া পাখিটি রাজার ঘরে আসে। রাজার মুকুটটা কই? ওই তো, ওটা আমাকে কষ্ট হলেও মন্ত্রী আসার আগে নিয়ে চলে যেতে হবে। তারপর ওই কাকাতুয়া পাখিটি রাজার মূল্যবান মুকুটটি নিয়ে চলে যান। এবং অতঃপর রানীমা যখন মন্ত্রীকে ঘরে প্রবেশ করার ব্যবস্থা করে দেন, মন্ত্রী এসে দেখে রাজার ঘরে কোনো মুকুট নেই। এ কি, রাজামশাইয়ের ঘরে যে কোনো মুকুটই নেই? তবে কি রানীমা আমাকে ধরার জন্য এই বুদ্ধি এঁটেছিলেন? না 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 না, তবে তো আমাকে এখনই পালাতে হবে। মন্ত্রী মশাই তারপর পালিয়ে যান। ওদিকে রানীমা চিন্তায় পড়ে যান, ভাবতে থাকেন, এ কি সর্বনাশ হলো! মন্ত্রী যে আমাকে মুকুটটা দিলেনই না। তবে সে নিজেই বোধ হয়, হে কপাল, আমি এ কি করলাম! এদিকে পরের দিন সকালে সারা রাজ্যে ধুমধুমার পড়ে যায় যে রাজা মশাইয়ের মুকুট চুরি গেছে। কার এত বড় স্পর্ধা যে আমার মুকুট চুরি করে? এই, কে কোথায় আছো? এক্ষুনি পুরো রাজ্যে ঢাক পিটিয়ে জানিয়ে দাও, যে আমার মুকুট খুঁজে এনে দেবে সেই মুকুট আমি তাকেই দিয়ে দেব। ও শুনো শুনো শুনো, রাজার হারিয়ে যাওয়া মুকুট যে খুঁজে এনে দিতে পারবে, মুকুট তার। শোনো শোনো শোনো। সর্বনাশ! যদি রাজামশাই জানতে পারেন, না না, তার আগেই আমাকে। যে আমার এই মুকুট চুরির চোরকে বলতে পারবে, মুকুট তার। রাজামশাই, আমি জানি। রানী, তুমি জানো? কে বলো তবে, কে? আপনার বিশ্বাসঘাতক মন্ত্রী। এখনই ধরে নিয়ে এসো ওকে।
রাজামশাই, বিশ্বাস করুন, রানীমাই আমাকে বলেছিলেন, কিন্তু আমি তো আপনার ঘরে কোনো মুকুটই দেখতে পাইনি। তার আগেই রানীমা সরিয়ে নিয়েছেন, কেবল আমাকে ফাঁসাবেন বলে তিনি এ ফাঁদ পেতেছিলেন। রানী, এসব আমি কি শুনছি? এখন আপনি ওই বিশ্বাসঘাতকের কথা মানবেন না রাজামশাই? এমন সময় এলো সেই কাকাতুয়া পাখিটি। এই যে রাজামশাই, আপনার মুকুট। তুমি কে? আর সামান্য পাখি হয়ে তোমার সাহস হয় কি করে এই মুকুট স্পর্শ করার? শুনুন তবে। তারপর পাখিটি সব খুলে বললেন রাজামশাইকে। সব শুনে রাজামশাই বললেন, আজকের পর থেকে আমি আমার রাজসভায় রানী আর মন্ত্রীকে দেখতে চাই না। আমার রাজ্য থেকে এখনই বিতাড়িত করলাম আমি ওদের। আর কাকাতুয়া পাখি, তোমাকে আমি আজকের পর থেকে এই রাজসভাতেই থাকার অনুমতি দিলাম এবং একটি স্বর্ণের হার তোমায় উপহার দিলাম। তারপর রানীমা ও মন্ত্রী রাজ্য থেকে বিতাড়িত হন এবং রাজামশাই ওই কাকাতুয়া পাখিটিকে তার সঙ্গে রাজসভাতেই থাকার ব্যবস্থা করে দেন। পটাশপুর নামক এক রাজ্যে বাস করে বিমান নামক এক রাজা। রাজার পরিবারে রয়েছে তার ছোট রানী ও একমাত্র পুত্র। না 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 না, আর ভালো লাগছে না। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। আগে হুজুর বলুন। এই রাজ্যে আমার আর ভালো লাগছে না। মনে হয় কিছুদিনের জন্য অন্য রাজ্যে ভ্রমণ করে আসলে যথেষ্ট উত্তম হতো। এ তো বেশ ভালোই কথা রাজামশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব রকম ব্যবস্থা করে দেব। বেশ বেশ, তবে কালই তুমি সত্যর ব্যবস্থা করো। বেশ। তারপর রাজামশাই অন্য রাজ্যে ভ্রমণের জন্য মন্ত্রী এক বিশাল ঘোড়ার গাড়ির আয়োজন করলেন। পরের দিন সকালে রাজামশাই, আপনি এবার ভ্রমণে বেরোতে পারেন। অন্তরের বাইরে আমি সব ব্যবস্থা করে এসেছি। উত্তম উত্তম। রাজা অন্দরের বাইরে গিয়ে দেখে সত্যি মন্ত্রী তার জন্য এক বিশাল ঘোড়ার গাড়ির আয়োজন করে রেখেছেন। রাজা বললেন, ছোট রানী, ছোট রানী আর রাজপুত্র কোথায়? ডাকো সকলকে। হ্যাঁ রাজামশাই, বলুন। বলুন পিতা। আমি আগামী 10 দিনের জন্য অন্য রাজ্যে ভ্রমণে গেলাম। তোমরা সকলে ভালো থেকো। যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। বেশ, সাবধানে যাবেন রাজামশাই। আর যত সত্তর ফিরে আসবেন। আর মন্ত্রী এবং রাজপুত্র, আমি তোমাদের উপর এই রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। যথা আজ্ঞা রাজামশাই। তারপর রাজামশাই একলা তার ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। সে তার সঙ্গী হিসেবে কাউকেই নিয়ে যাননি রাজ্য থেকে। পথে যেতে যেতে মনে হচ্ছে রূপনগর রাজ্যে আমি প্রবেশ করে গেছি। এবার একটু বিশ্রাম করে নিই। তারপর রাজামশাই একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকলেন। হঠাৎ আরে, এই ভর দুপুরবেলা এমন গাভী ডাকছে কোথা থেকে? কল্পনাপ্রবণ ভাবে রাজামশাই এগিয়ে যেতে থাকলেন জঙ্গলের পথ ধরে। এদিকে যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে? যাচ্ছি যখন গিয়ে দেখি। খানিক এগিয়ে রাজামশাই দেখলেন একটা গাভী খুব ক্ষুধার্ত ভাবে মাঠে ঘাস খাচ্ছে। রাজামশাইয়ের যে দৃশ্যটা আকর্ষণ করলো সেটি হচ্ছে গাভীর দুটি শিং। এ কি, এই গাভীর এত সুন্দর দুটি শিং! এও কি সম্ভব? এত বড়, এত সুন্দর, এত চকচকে শিং আমি এর আগে কখনো কোনো গাভীর দেখিনি। রাজামশাইয়ের মনে মনে লোভ জাগলো গাভীর ওই শিং দুটির প্রতি।
ওই শিং দুটো আমার চাই চাই, যে করেই হোক। তারপর রাজা মশাই তার ধারালো তলোয়ারটি বার করে এক কোপে ওই গাভীর দুটি শিং কেটে ফেলে। আর এদিকে ছটপট করতে করতে গাভীটি মারা যায়। কিন্তু রাজা মশাইয়ের শরীরে খানিক দয়া মায়ার চিহ্ন লক্ষ্য করা যায় না তাতে। এই তো, এই শিং আমি শৌখিন দ্রব্য হিসাবে আমার রাজপ্রাসাদে সাজিয়ে রাখবো। তারপর রাজা মশাই রূপনগর রাজ্য ঘুরে ফিরে যান তার নিজের রাজ্যে। ওরে কে কোথায় আছিস? রাজা মশাই এসেছেন, রাজা মশাই। সবাই রাজাকে বরণ করে নেয় এবং রাজা মশাই সেই শিং দুটি তার ঘরে সাজিয়ে রাখেন। একদিন রাত্রিবেলা রাজা যখন ঘুমোচ্ছেন, তখন তিনি স্বপ্ন দেখলেন এক মুনিবর তাকে বলছেন, কাজটা তুই ভালো করিসনি। এক অবলা জীবের সৌন্দর্য তুই ছিনিয়ে নিয়েছিস। তোর সাথে কি হয় এবার দেখ। রূপনগর রাজ্যের একমাত্র সিংওয়ালা গাভীকে আঘাত করেছিস তুই। এবার দেখ তোর কি হয়। স্বপ্ন দেখে রাজা মশাই চিৎকার করে ওঠে। নো 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 নো। রাজা মশাই তার বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন এবং এদিক ওদিক ফিরে নিজেকে দেখতে লাগলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার মাথায় যেন উঁচুকি হয়ে উঠেছে। এ কি, আমার মাথায় এটা কি? এ তো শিং। হায় হায়, এখন আমি কি করব? এ কথা আমি কাকে বলবো? রাজা মশাইয়ের মাথায় দুটো শিং হয়ে গেল। সে তো ভীষণ চিন্তায় দিন কাটাচ্ছে। সব সময় সে মাথায় পাগড়ি পরে থাকে। একদিন, আচ্ছা রাজা মশাই, আপনার চুল দিন দিন এত বড় হয়ে চলেছে, কিন্তু আপনি নাপিতকে খবর দিচ্ছেন না। না, মানে আসলে মন্ত্রী, তোমাকে একটা কথা বলবো। তুমি কাউকে এটা বলতে পারবে না কিন্তু। বলুন না রাজা মশাই, কি বলবেন? আসলে আমার মাথায় মানে দুটো শিং উঠেছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না, সেই জন্যই। সে কি রাজা মশাই, কিন্তু কিভাবে? তারপর সব কথা রাজা তার মন্ত্রীকে বললেন। ওদিকে ছোট রানী রাজার সব কথা শুনে ফেললেন। ওমা, এ আমি কি শুনলাম? রাজার মাথায় শিং? তবে সে আমাকে না বলে বলল কিনা মন্ত্রীকে? মা, তুমি এখানে কি করছো? ওদিকে তোমাকে। আরে শোনো শোনো, তোমার বাবার মাথায় যে শিং উঠেছে। কি বলছো কি? শোনো। তাই তো, সত্যি যে। কি করে এসব? ওদিকে মন্ত্রী ভাবে, কি করা যায়, কি করা যায়? রাজা মশাই যখন ঘুমিয়ে রানী তার মাথায় শিং দেখতে থাকলেন যে সত্যি রাজার মাথায় শিং। পরের দিন সকালে, হুজুর, আমি রূপনগর রাজ্যে ওই মুনির কাছে যাই, যাকে আপনি স্বপ্নে দেখেছিলেন। দেখে উনি কি বলেন। তারপর মন্ত্রী রওনা হলেন মণিবরের কাছে। কিন্তু সে মণিবরের দেখা পেল না। অতঃপর নিজের রাজ্যে ফিরে এলেন মন্ত্রী মশাই। কি হলো, মণিবরের দেখা মেলেনি? না রাজা মশাই, মুনিবরের দেখা মেলেনি। এখন কি হবে? মন্ত্রী, তুমি যাও, আশেপাশের সব রাজ্যের নামে গুণীন মুনিবদের আমার রাজসভায় ডেকে পাঠাও। বেশ রাজা মশাই, যথা আজ্ঞা, আপনি যেমনটা বলবেন। তারপর মন্ত্রী মশাই রাজ্যের সকল মুনিদের ডেকে পাঠালেন। এবং সকলে রাজসভায় এলেন।
অতঃপর রাজ্যের সকলে জেনে গেল যে রাজার মাথায় দুটি শিং। এই নিয়ে সকলে হাসাহাসি করতে থাকলো। রাজপুত্র, সকল কথাই তো জানো। আজ রাজসভায় আমি মুনিবরদেরকে ডেকে পাঠিয়েছি। তাদের মতামত নিয়ে একটা উপায় খুঁজে বের করতেই হবে। বেশ পিতা। আপনি কোনো চিন্তা করবেন না রাজা মশাই, নিশ্চয়ই এর একটা উপায় খুঁজে পাবেন আপনি। শুনুন রাজামশাই, আপনি যে কুকর্মটি করেছেন তার ফলস্বরূপ আমরা সকল মুনিরা মিলে একটি হোম যজ্ঞের আয়োজন করেছি। এই যজ্ঞ করলে হয়তো বেশ বেশ, তবে তাই হোক। তারপর শুরু হলো যজ্ঞ। যজ্ঞ শেষে মুনিবর এক কালো ছাই রাজার শিঙে মাখিয়ে দিল এবং বলল, শুনুন রাজামশাই, আপনি ঘরে যান এবং আজ আপনি সারা শরীরের কোথাও জল স্পর্শ করবেন না। বেশ। তারপর রাজামশাই ঘরে চলে গেলেন এবং সেদিন রাতে সে আবার মুনিবরকে স্বপ্নে দেখল। রূপনগরের যেই গাভীর শিং তুমি ছিন্ন করেছ, সেই শিং ওই জঙ্গলে ফিরিয়ে দেবে এবং সেখান থেকে খুঁজে আনবে এক মাকাল ফল। ওই ফলের ছাই নিজের শিঙে দেবে, তবেই খসে পড়বে শিং দুটো। তারপর রাজা জঙ্গলে গেল এবং গাভীর শিং দুটো জঙ্গলে দিল। মাকাল ফল কই পাবো? আরে, ওই তো লাল লাল, মনে হচ্ছে ওটাই। তারপর ওই মাকাল ফলের ছাই রাজা তার শিঙে লাগায় এবং খসে পড়ে তার শিং। এই তো, এই তো আমার শিং খসে গেল। আমাকে ক্ষমা করো, আমার ভুলের জন্য আর কখনো অবলা জীবের ওপর আমি এভাবে নিজের জারি চালাবো না। আমাকে ক্ষমা করো মুনি। তোমাদের রূপনগরের জিনিস রূপনগরেই ফিরিয়ে দিয়ে গেলাম। তারপর রাজা মশাই তার রাজ্যে ফিরে যান। রাজা মশাই, আপনি এসেছেন? পিতা, পিতা, আপনি এসেছেন? রাজামশাই, এই তো আপনার শিং নির্মূল হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার আমার রাজ্যে সুস্থভাবেই ফিরে এসেছি এবং আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনোই এমন ভুল আমার দ্বারা হবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। আর তোমরাও কখনো এমন ভুল করো না আমার মতো। আর একটা কথা সবাই শোনো, ওই সিংওয়ালা গাভীর স্মরণে আমাদের রাজপ্রাসাদের বাইরে একটা মন্দির নির্মাণ করব আর তার সামনে ওই গাভীর পাথরের মূর্তি বানাবো। এরপর রাজা নিজের কথা মতো মন্দিরে ও মূর্তি নির্মাণ করে আর রাজ্যে আগের মতো সুখ শান্তি ফিরে আসে।